আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব ৩৭। লেখনীতে সালমা চৌধুরী। তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ ছোপায় বসে টিভি দেখতেছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে ১ কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতরের দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠছে। অষ্টাদশী আবিরের তামাটা চেহারা দেখে বোঝার চেষ্টা করছে। আবির ভাইয়ের কি হয়েছে? মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিহা খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিহা খান ছোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বাক কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললেই কি সবকিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো। বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো, মালিহা খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন। আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেঘের টিউটর ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হা হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাত আপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ার সঙ্গে? মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিহা খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাত আপুর? মেঘের কথার মাঝে আবির বলে ওঠে, ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে? তুমি কি শুরু করছো আম্মু? মেয়েটা পড়াতে আসছিল, পড়াইছে, আলহামদুলিল্লাহ মেঘ চান্স পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছেই পূরণ করার হলো। এরপরও এই বিষয় নিয়ে কথা কেন ওঠে? মেঘ আহম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাত আপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করলো যাতে কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশা আপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেন গেট থেকে ভেতরে ২ কদম এগিয়ে আলী আহমেদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমেদ খান সোফায় বসে বসে মালিহা খানকে শোধালেন, কি হয়েছে? মালিহা খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এজন্য রাগারাগি করছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলেরে অন্য কিছু বইলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমিই কথা বলবো। মালিহা খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মাইশার গায়ে হলুদ। মালিহা খান আর আলী আহমেদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিহা খান মাইশাদের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্বও একটু বেশি। আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমেদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে, আগে থেকেই বলা। আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়েই যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি, শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামাকাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢুকছে আবির। মিম, আদি, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছেন। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে আসছি।
তোমরা গাড়িতে বসো, আমি এখনই আসছি। হালিমা খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির, আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। ত্রস্ত ঘুরে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখতে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাদমস্তক দেখে আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদিও কিছু বুঝতে পারেনি, তবুও আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাহির থেকে উত্তর দিল, মিমকে একটু দেখে দিবেন প্লিজ। আবির বেলকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো, কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়ির কাছে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে। আদি আর মিম হই হুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম আর শোনেনি। আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আটকে উঠল, বৃহৎ চোখে তাকালো। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখনো জ্যাকেট জড়িয়েই দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে। কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্টে বলল, জামার চেনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টাদশীর হৃদস্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওই দিকে ঘুর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিঠ করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘেরা। আবির অতি সর্পণ্যে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছদ পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপন্দটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে স্লিপারের স্লাইডারে ছুটে গেলে উষ্ণ হস্তের 3 আঙ্গুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুজনের গাত্র একবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়ো করে স্লাইডার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেলল। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেইন গেট পেরিয়েছে। মামনি আর কাকিয়া গাড়িতে বসে আছেন। মিম আর আদি ছুটোছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়েই দুই ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখেই দুজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করাতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন।
তিনজনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কিরে তোরা কি গাড়িতে উঠবি? মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শোন, আবির ভাই যেই রাগী, গাড়িতে বসে ঘাড় ঘোরালেই দিবে মায়ের। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনেই বসবো। মেঘের কথা শুনে মিমার আদি দুজন দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পিছন পিছন মিমও ছুটে এসে বলছে, আমিও আম্মুর সাথে যাব। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে। উপরে উপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু তুমি বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাইছিল এটা তো আর তারা জানে না। আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছনে বসবে তা হতেই পারে না। গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছে যেভাবেই হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠেছে। আবির এতক্ষণ বেখেয়ালি থাকলেও পুরো ঘটনায় সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসল। আবির চাইলেও সবার মধ্যে মেঘকে সামনে বসতে বলতে পারত না। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে, এতেই আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রেয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জায় নুইয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির কাছ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে, আর আনমনে কত কি ভাবছে। অষ্টাদশীর অশান্ত মনে ছুটোছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতে মেঘ সহ বাকিরাও চমকে ওঠে। আবির মামুনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলল, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো। 3 মামার বাড়ি পাশাপাশি, বড় মামার বাড়ি দোতলা বিল্ডিং। বিয়ে বাড়িতে গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়ছে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করছে। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকেই চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিরক্তি স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের কর। আবির বরণডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এইডা বাবু না? কত বড় হইয়া গেছে! মাশাল্লাহ, বাবুরে চেনার তো কোনো উপায় নাই। উঠান থেকে মেঘ কথাটা শুনেই ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষদেহী এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনেই হাসি পাচ্ছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো, বাবুকে আম্মু? হালিমা খান বললেন, আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলা বাবু বলে ডাকত। উনি তোর বড় আম্মুর চাচি হন। আবির মৃদু হেসে শুধালো, নানু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ।
বেশ কিছুটা সময় আলাপচারিতা চলল। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গেছে। মাইশার রুমের সামনে এসে ডাকলো, আপু আসবো? মাইশা আবিরকে দেখেই মিষ্টি করে হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখছি। আবিরের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। উত্তরে আবিরে বলল, তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসেবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করছিলি? এর মধ্যে মিম, মেঘ আর আদিও মাইশা আপুকে দেখতে আসছে। মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ, কখনো কারো বাড়িতে বেড়াতেও যায় না। তবে ফোনে প্রায়ই সবার সাথে কথা হয়। তাছাড়া মালিহা খান বেড়াতে আসলে ওনার মুখে বাসার সবার কথাই শুনে। সেভাবেই চিনে সকলকে। আবির ভ্রু কুঁচকে শুধালো, কেন? ভাইয়া কি তোমায় বলেনি? কথা বলি না তো। বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে। উনি মাঝে মাঝেই কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশা আপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলে তোমার জামাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে পাঠাইছে। এটা বলে ওনাকে কল দিতে বলছে। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, রাস্তার ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। মেঘ মুচকি হেসে বলল, মাশাল্লাহ আপু, ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগেই আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, হইছে, তোরা আর পাকনামি করতে হবে না। আপুর হাজবেন্ড আপু বুঝবি, তোরা যা এখন। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাইরে কিউট বলছে, তাতে তোর এত জ্বলে কেন? কাহিনী কি, কি চলে? তখনই রুমে মালার আগমন হলো। আবির মালাকে দেখে থমথমে কণ্ঠে জবাব দিল, কিছু না। মালা বলল, ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারাও সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি ওরা চারজন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চার কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়ে বাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছিল, তবে সেসব ছোটবেলার ঘটনা। এখন আর কিছুই মনে নেই তাদের। আবিরদের তিন মামার বাড়ি পাশাপাশি হওয়ায় তিনটা উঠান মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা। এক পাশে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হচ্ছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজানোতে ব্যস্ত। মেঘ আবিরকে দেখেই থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পেছন থেকে ডাকলো, মেঘ আপু, কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘ আর কোথায় যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে দেখাতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘবতী? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে আবির পেছন ফিরে মেঘকে দেখল। চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খাইছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দিব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খাইছি। সাকিব এমনিই মজা করছে। আবির, সাকিবরা কাজ করছে। মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমও চলে আসছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবিরের দিকে। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। স্টেজ সাজানোর প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আবিরকে ডেকে বলছে, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে আসছি।
মালার কথায় আবির কোনোরও প্রতিক্রিয়া দেখালো না, ফিরে তাকালোও না। অথচ মেঘের ছ্যাদ করে রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের ওপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক বা না বাসুক, অষ্টাদশী মনে প্রাণে আবিরকে ভালোবাসে। আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারবে না। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পেছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে। হাত দিয়ে মেঘদেরকে ইশারা করলো। আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। আকস্মাৎ সাকিব বলল, 3 দিন যাবৎ এত কাজ করতেছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস। মালা সাকিবের উপর নিজের ক্ষোভ প্রকাশ করে। তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। মালা আর কথা বাড়ালো না, মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠা সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তেই দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মিমার স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকাতেই সাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতী, পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছো না? মেঘ গম্ভীর মুখ করে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব বলে, এই মিলন, মেঘবতীর জন্য পিঠে নিয়ে আয়। যত জাতের পিঠা ঘরে আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ভ্রু কুঁচকে বলল, আমি এখন খাবো না পিঠা। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট দিয়ে অনেক প্রকারের পিঠা এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতেও 2-1টা পিঠে খেয়েছে। আবির লাইটিং এর কাজ শেষ করে মেঘের পাশে চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নেন পিঠা খান। আবির 2 হাত সামনে এগিয়ে বোঝালো হাতে ময়লা, খাবে কি করে? মেঘ ভনিতা ছাড়াই বলল, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলে, কষ্ট লাগছে। মেঘ মুচকি হেসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি? দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করে বলেছিল। আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের আব্বু বাড়িতে আসতেছেন। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে স্টেজে চলে গেছে। স্টেজের বাকি কাজ করছে। আবির ভাইয়ের আকস্মাৎ পরিবর্তন দেখে মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এই বেটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাষাণ আর একটাও নেই। উনি এমন কেন? আলী আহমেদ খান মিমার মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন আসছো? বড় আব্বুর কণ্ঠস্বরে মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলে, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শুধালেন, খাওয়া দাওয়া করছো নাকি শুধু পিঠাই খেতে দিয়েছে তোমাদের? মেঘ আলগোচে হেসে উত্তর দিল, আমরা এসেই ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছে হবে নিজের হাতে নিয়ে খাবে, সেটা গাছের কোনো ফলই হোক অথবা ঘরের কোনো খাবার। মিম আর মেঘ একসঙ্গে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে। হই হুল্লোড় যেন 3 গুণ বেড়ে গেছে। মাইশার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আরও কি নিয়ে আসতেছে। আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4-5টা অল্পবয়স্ক মেয়ে, সাথে 5-7টা ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম যেতে নিলেই আবির ধমক দেয়। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। আবির মিগ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্তির স্বরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে। এতদিন তানভীর ভাইয়া এমন করছে। মিম আর মেঘ দুজনকেই অতিরিক্ত শাসনে রেখেছে। এবার তানভীর আসেনি তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল।
সন্ধ্যার পরপরই মেহমান চলে গেছে। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠাইছে। মাইশা আপুর 4 জন বান্ধবী এসেছে। মালা আপুরও 3টা বান্ধবী এসেছে। এছাড়াও খালাতো মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে। মিম আর মেঘ বিছানার এক পাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলছে। মিম শাড়ি দু চোখ সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে। মাইশা আপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ডকে দেখে সেদিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে। একদম না শুনবো না। পরবে মানে পরবেই। আপু আমি তো কখনো শাড়ি পরিনি। তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিমের এসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হতে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটিমিটি হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসু চোখে চেয়ে প্রশ্ন করলো, কিরে হাসছিস কেন? মাইশা আশেপাশে দেখে বান্ধবীর কানের কাছে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলছিলাম না তোকে, ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়াকশন বুঝতে পারি, বুঝলি?